নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে বাংলা পরীক্ষা 2 দিন পরে, তো বাংলা পরীক্ষার জন্য আমি তোমাদের যে দুইয়ের মানগুলি তোমাদের পড়তে হবে। তোমাদের এসসিআরটি কুঞ্জবন থেকে যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক দিয়েছে, এটা দুইয়ের মানগুলি সবগুলি উত্তর আমি এখানে নিয়ে এসেছি। কালকে রাত্র 1টা পর্যন্ত আমি সবগুলি বের করেছি, 1টা কি 1:30 মনে হয়। আর আজকে সকাল 6টা থেকে আমি একদম 10টা 11টা পর্যন্ত আমি তোমাদের জন্য এগুলি খুব সুন্দরভাবে তোমাদের নোট বই, টেক্সট বই, প্রতিটা যে লাইনগুলি পাইনি বা যে প্রশ্নগুলি পাইনি, প্রতিটা গল্প পড়ে, প্রতিটা কবিতার পরে লাইনগুলি বের করে ভালো করে বুঝে তোমাদের জন্য উত্তর নিয়ে এসেছি। তোমরা খুব সুন্দর ভিডিওটা দেখো। আর তোমাদের কাছে আমার একটি চাওয়া, আমি যখন তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো তোমরা শুধু এতটুকুই করবে, আর কোনো কিছু করতে হবে না তোমাদের, আর কোনো কিছু চাই না, তুমি জাস্ট এতটুকুই করবে, ঠিক আছে? তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। দেখো, বিজ্ঞানের তাপ নয় আলো তোলে ধরো, বিজ্ঞানের তাপ ও আলোকে। বিজ্ঞানের তাপ হলো কবি বিজ্ঞানের ধ্বংসাত্মক শক্তিকে বুঝিয়েছেন। বিজ্ঞানের আলো বলতে কবি বিজ্ঞানের ভালো ও সুন্দর দিককে বুঝিয়েছেন। আজকে আমার প্রশ্ন, কোন কবিতার অংশ? কবির প্রশ্নটি কি? যুদ্ধ কোনো কবিতার অংশ? কবির প্রশ্ন হলো কেন হবে বারবারই বর্বর অভিনয়? লড়াই করে যত আহাম্মকরা লড়াই করে কেন? আহাম্মকরা লড়াই করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করে এবং পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ঠিক আছে? চিরজীবী যে চিরজীবী অধিকাংশটির কবি হলেন কবি জানি কে ছিল এটা, কাদের সম্পর্কে কবি এই উক্তিটি করেছেন? কাদের সম্পর্কে করেছেন? তরুণ সম্প্রদায়ের মতো নিত্য উজ্জ্বল কর্মোদ্যোগী প্রাণোচ্ছল প্রাণোজ্জ্বল ভরপুর মানুষের চিরজীবী তিনি বলেছেন, ঠিক আছে? চিরজীবী মানে সবুজের অভিযান কবিতার যে রয়েছে না গল্পটা, কবিতা, এটা লেখকটাকে একটু তোমরা দেখে নিও, এখানে তোমরা দিয়ে দিও এটা, হ্যাঁ? বসন্তরে পরাশ বসন্তরে কারা কি পরিয়ে দেয়? বসন্তকে চিরজীবী নবীনরা তাদের নিজের গলার বকুল ফুলের মালা পরিয়ে দেয়। অঙ্কুরিত বীজ বনস্পতি হয়ে কি দেবে? অঙ্কুরিত বীজ বনস্পতি হয়ে ফল ফুল ও পাখির কুঞ্জনের মতো মনোরঞ্জক উপহার দানের আশ্বাস দিয়েছেন, ঠিক আছে? তারপর দেখো রয়েছে, ক্ষুদ্র আমি তুচ্ছ নেই, বক্তা ক্ষুদ্র হলেও তুচ্ছ নয় কেন? আকাশে ডাকে সদ্বিঘ্ন চোখ মেলে ভাবে বনস্পতি অঙ্কুরিত বীজ সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আগামী বসন্তের বৃহৎ দলে মিশে যাবে বলে তিনি বলেছে যে ক্ষুদ্র আমি তুচ্ছ নই, ঠিক আছে? কিন্তু মনুষ্য অদাপি ক্রিয়াংশী পশুকে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? কবি মানুষের মধ্যে আজও কিছু পরিমাণ পশুত্ব বা বর্তমান দেখেছেন, তার জন্য কবি এই কথাটি বলেছেন, ঠিক আছে? কবির নামটা তোমরা দিয়ে দিও এখানে। তাহার সকলে অবগত আছেন, বক্তাকে এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? বক্তা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শাসনের কথা বলেছেন। 10 নম্বর, তখন সে পীড়ন নিবারণ দুটি নিবারণের উপায় কি কি? বাহুবল প্রয়োগ ও বাক্যবল প্রয়োগ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, এই জন্য বাহুবল মানুষের প্রধান অবলম্বন, লাইনটি কতদূর যুক্তিসঙ্গত তা লেখো। বাহুবল পশুর বল এবং মানুষ কিছুটা হলেও পশু, তাই কবি এই উক্তিটি বলেছেন, ঠিক আছে? সাগর ও জল শিশির ও বিন্দু ও জল, কোন রচনায় এই কথাটি বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাহুবল বাক্যবল রচনায় এই কথাটি বলেছেন। তারপর দেখো, প্রভেদটি কি তা লেখো। কবি পথের কথা ভাবেন না আর বৈজ্ঞানিক পথকে উপেক্ষা করেন না, ঠিক আছে? ভারতবর্ষ সেই দিকে সর্বদা লক্ষ্য রেখেছে, এর পরিণামে কি লক্ষ্য করা গেছে? বহুর মধ্যে যাতে হারিয়ে না যায় সেদিকে সর্বদা লক্ষ্য রাখার ফলে জ্ঞান অন্বেষণ ভারতটা অজ্ঞাত সারে এক সর্বব্যাপী একতার দিকে অগ্রসর হচ্ছে। তারপর দেখো, তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন। কাকে তিনি রূপের মধ্যে প্রকাশ করতে চেষ্টা করেন? লেখক জগদীশচন্দ্র বসু হৃদয় দৃষ্টিতে দেখা রূপের মধ্যে প্রকাশ করার চেষ্টা করেন। তিনি একদিনের কথা কোনো মতে গ্রহণ করতে পারেন না। কেন তিনি একদিনের কথা গ্রহণ করতে পারেন না? কারণ প্রতিদিন জীবতত্ত্ব, রাসায়নতত্ত্ব ও প্রকৃতিতত্ত্ব নিজ নিজ সীমা হারিয়ে ফেলছে, ঠিক আছে? ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল। ইন্দ্র উত্তেজিত হয়ে কি করলো? ইন্দ্র উত্তেজিত হয়ে অন্নদাদিকে বলে, সে যদি না পারে তাহলে কি করে সাপ ধরল? এমন কাজ আর কখনো করো না। কোন কাজের কথা বলা হয়েছে? অন্নদাদিদি ও শাহজির বুনো সাপ নিয়ে খেলা করার কথা বলা হয়েছে। তারপর দেখো, ওটা শুধু হাতের কৌশল। কোন কাজটিকে হাতের কৌশল বলা হয়েছে? বক্তা অন্নদাদিদির ঘরের ভিতরে ঢুকে ভেতরে ঘুরে বেড়ানো একটা বিষধর গোখরো সাপকে অনায়াসে যেভাবে ধরে ফেলেছিল, সেখানে সেই কাজটিকে হাতের কৌশল বলে উল্লেখ করা হয়েছে। সে বাধা দিল না। কোন কাজে সে বাধা দিল না? শাহজির মাথার পাগড়ি খুলে সে পাগড়ি দিয়ে ইন্দ্রনাথ তার হাত জোর করে বেঁধে ফেলে শাহজির সেই বেঁধে ফেলার কাজে বাধা দিল নাও ও প্রতিবাদও করলো না, ঠিক আছে? ওই কাজটি বকেয়া পড়ে আছে। বকেয়া মানে কি? কোন কাজটি বকেয়া পড়ে আছে? বকেয়া কথার অর্থ হলো বাকি বা পরিশোধ করা হয়নি এমন। দেশ এতদিন পরাধীন ছিল বলে আমরা কেবল দিনরাত দেশের কথাই ভেবেছি। যুগের প্রতি মনোযোগ
দেয়নি। মানবিকতার যুগ বলতে কি বোঝায়? মানবিকতার যুগ বলতে কবি বর্তমান বিজ্ঞানের যুগকে বলেছেন, যেখানে সমাজ, শ্রেণী, সম্প্রদায় বা সঙ্ঘের চেয়ে মানুষকে বড় করে দেখা হয়। ফেলে রাখলে পরম্পরা কেটে যাবে, বাক্যটির তাৎপর্য কি? সমাজ পরিবর্তনের জন্য সমস্ত সৃষ্টিশীল শিল্প সম্প্রদায়ের কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার প্রসঙ্গ এই কথাটি বলেছেন কবি। ঠিক আছে, তারপর দেখো তোমাদের একটা ভূমিকা আছে, বাক্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। তোমরা হলো স্বাধীন উত্তর ভারতের জনগণ, বিশেষ করে তখনকার কর্মোদ্যোগী তরুণ ও সম্প্রদায় আধুনিক যুগ বৈশিষ্ট্য স্বতন্ত্র, উচ্ছল এবং আপসীনতা সৃষ্টিশীল। ঠিক আছে, যেন সেটা তাদের দৈব্য লিখন। ঘটনাটিকে দৈব্য লিখন বলার কারণ কি? নারী, শূদ্র ও কৃতদাসকে নির্মমভাবে ছোট করে রাখা হতো এবং তাদের নির্মম অত্যাচারকে দৈব্য লিখন বলে ব্যাখ্যা করা হয়েছে। বুলকি পাগলা বৃষ্টিতে কি করতো? বুলকি পাগলা স্নেহানন্দ তার কারণে বুলকি পাগলা তার ভাঙা টিনের গামলার উপর ছাতা ধরে নিজে বসে বসে বৃষ্টিতে ভিজত। কত রকমই না বিদ্রূপ আর বিশেষণ। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বিমলের ট্যাক্সিটির অর্থাৎ জগদ্দলের কথা বলা হয়েছে। বিমলের গাড়িটি নানা জনের কাছে বুড্ঢাগুড়া, খুড়াহাঁস, কানাবইস ইত্যাদি বিদ্রূপ বিশেষণ পেয়েছেন। জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়া ষড়যন্ত্র করছে। কিভাবে বক্তা মনে করেন? সবাই মজা ভেবে নানা কথা বলে সকলে জগদ্দলকে বুড্ঢাগুড়া, খুড়াহাঁস, কানাবইস এবং নানান অশালীন ঠাট্টা তামাশা চলতে থাকে বলে বিমলের মনে এই জিনিসটা আসলো আর কি। ঠিক আছে, দুনিয়াটা ষড়যন্ত্র করছে যে। পরদিনের ইতিহাসটা কি? পরদিনের ইতিহাস হলো স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো, যেন একটা অঘটন ঘটে গেছে। জগদ্দলকে সারাতে অর্থাভাবে বিমল কী করলো? জগদ্দলকে সারিয়ে তুলতে বিমল কলকাতা থেকে জেনুইন কলকবজা, যেমন নতুন ব্যাটারি, ডিস্ট্রিবিউটর, এক্সেল এবং পিস্টন ইত্যাদি এনেছিল। ঠিক আছে, দি অটোমেটিক শ্রী দুর্গা গাঁফ যন্ত্রটির আবিষ্কর্তা তাতে কি লেখা আছে? আবিষ্কর্তা ছিলেন বিপিন চৌধুরী। তাতে শ্রী দুর্গার 12 লাইন খোদাই করা আছে। তারপর বিপিন আবার নতুন টাইটেল পেলে কবে? বিপিনকে তার নতুন টাইটেল কি? বিপিন হলো শ্যামবাবুর শ্যালক, তার নতুন টাইটেল হলো ASS মানে ASS USA। বঙ্গদেশে এক মন্দিরে দৈনিক যাত্রী সংখ্যার উপস্থিতি কত? মন্দিরের বাৎসরিক আয় কত? দৈনিক যাত্রী সংখ্যা 15,000 এবং বাৎসরিক আয় হলো 13 লক্ষ। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি রচিত উপন্যাসের নাম হলো গোরা আর চোখের বালি। শরৎচন্দ্রের দুটি পারিবারিক উপন্যাসের নাম হলো শ্রীকান্ত আর গৃহদাহ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাসের নাম হলো পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাসের নাম হলো গণদেবতা, হাসুলিবাগের উপকথা। রবীন্দ্রনাথের শেষের পর্বে দুটি কাব্যগ্রন্থের নাম হলো শেষ লেখা, রোগশয্যায়। মৃত্যুর পর প্রকাশিত রবীন্দ্রনাথের দুটি কাব্যের নাম হলো শেষ লেখা ও রোগশয্যায়। ঠিক আছে, তারপর দেখো নজরুলের লেখা শিশু বিষয়ক দুটি কবিতার নাম হলো খুকি ও কাঠবিড়ালি, লিচুচুর। জীবনানন্দ দাশের দুটি উপন্যাসের নাম হলো মাল্যবান ও সুতীর্ণ। তারপর দেখো ফোর্ট উইলিয়াম কলেজের দুজন লেখকের নাম কি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত দুটি লেখকের নাম হলো লেখক এটা কি হলো? কাব্য হবে এটা বা উপন্যাস হবে। হ্যাঁ, 32 সিংহাসন হারিত প্রদের উপন্যাস হবে। মহাকাব্যের দুটি ভাগ লেখো, আখ্যানমূলক মহাকাব্য আর পুরাণাশ্রিত মহাকাব্য। ঠিক আছে, তারপর দেখো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত দুটি আখ্যান কাব্যের নাম হলো পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী। বিহারীলাল চক্রবর্তীর দুটি কাব্যগ্রন্থের নাম হলো নিসর্গ সন্ধর্ষণ আর শারদা মঙ্গল। দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি পৌরাণিক নাটকের নাম হলো শাহজাহান আর চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি শ্রেষ্ঠ উপন্যাসের নাম হলো পথের পাঁচালী ও আরণ্যক। এইভাবেই তোমাদের 2 এর মান সবগুলি শেষ হয়েছিল। আশা করি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও।